2 বছর ধরে গাজায় ইসরায়েলি বর্বরতা দেখছে বিশ্ব। ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত, জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ, বিশ্বজুড়ে মুক্তির দাবি। ভেনেজুয়েলার কাছে মার্কিন যুদ্ধজাহাজ, বাড়ছে তীব্র উত্তেজনা। মাদক দমনের নামে ভেনেজুয়েলাকে ঘিরে ফেলছে আমেরিকা। পোর্টল্যান্ডে সেনা মোতায়েনে ট্রাম্পের সিদ্ধান্তে আদালতের বাধা। মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তে আদালতের ঐতিহাসিক নিষেধাজ্ঞা জারি। 2 বছর আগে হাসপাতালের মর্গে 5 বছর বয়সের ভাগ্নি স্যালির নিথর দেহ বুকে জড়িয়ে থাকা এক ফিলিস্তিনি নারীর ছবি সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। সেই নারীর নাম আবু ইনাস আবু মামার। 2 বছরের দীর্ঘ যুদ্ধে তিনি শুধু স্যালিকেই হারাননি, ইসরায়েলি হামলায় হারিয়েছেন তার বাবা, ভাই সহ পরিবারের আরও অনেক সদস্যকে। এখন ভাইয়ের এতিম শিশু সন্তানকে আগলে ধরে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছেন 38 বছর বয়সী ইনাস। প্রবল খাদ্য সংকটে অনাহার আর প্রতি মুহূর্তে মৃত্যু ভয় তাড়া করে ফিরছে এই পরিবারটিকে। শুধু এই পরিবারটি নয়, হামাস নির্মূলের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে ঘর ছাড়া লাখো পরিবার। 2 বছর পেরিয়ে গেলেও গাজায় এখনও চলছে বোমাবর্ষণ ও হত্যাযজ্ঞ। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যে জানা গেছে, গেল 2 বছরে নিহত হয়েছে ৬৭,০০০-এরও বেশি নিরস্ত্র ফিলিস্তিনি, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সারা দুনিয়ার চোখের সামনে হাজার হাজার নিরস্ত্র ফিলিস্তিনির মৃত্যুর 2 বছরেও ঘুম ভাঙেনি কোনো বিশ্ব বিবেকের। মুখে আঙুল চেপে ঠায় দাঁড়িয়েছিল প্রত্যেকে। আর মধ্যপ্রাচ্য সহ বাকি মুসলিম বিশ্বের তাবড় তাবড় নেতারা এত বছরে শুধু নিন্দা জানানো ও নিজেদের মধ্যে দলাদলিতে সময় ক্ষেপণ করে গেছেন। তবে সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেরিতে হলেও যেন ঘুম ভেঙেছে বিশ্ব বিবেকের। ইউরোপ, আমেরিকা থেকে এশিয়া, আফ্রিকার ধুধু প্রান্তরেও ছড়িয়ে গিয়েছে ফিলিস্তিনিদের মুক্তির দাবি। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে অতর্কিত হামলা করে বসে হামাস। হামলায় 1400-র অধিক ইসরায়েলি নিহত ও কয়েকশো ইসরায়েলিকে অপহরণ করে হামাস। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ ঘোষণা করেন এবং গাজায় পাল্টা হামলা শুরু করেন। ওই বছরেই 13 অক্টোবর ইসরায়েলি বাহিনী হামাসকে ধ্বংস করার অঙ্গীকার করে। 21 থেকে 27 নভেম্বর ইসরায়েল ও হামাস 4 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়, কিন্তু 1 ডিসেম্বর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল পুনরায় হামলা শুরু করে। 2023 সালের ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত গাজায় নিহত হন 21,000, যার 70% ছিল নারী ও শিশু। প্রায় 17 লক্ষের বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়ে পড়েছিলেন। 2024 সালে খাবারের তীব্র অভাব পরিলক্ষিত হতে থাকে। ওই বছর 9 জানুয়ারি দক্ষিণ গাজার রাফাহতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাহায্য নিতে শুরু করে। 2 মার্চ মানবিক বিপর্যয়ের আশঙ্কায় যুক্তরাষ্ট্র গাজায় প্রথম বিমান থেকে মানবিক সহায়তা প্রদান করে। 14 এপ্রিল ইরান ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহ ইরানে নিহত হন 31 জুলাই। লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন স্থানে যোগাযোগ ডিভাইস পেজার বিস্ফোরণ ও ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরাল্লাহ নিহত হন 17 থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে। ইসরায়েল হামাসের 7 অক্টোবরের আক্রমণের মূল স্থপতি ইয়াহিয়া সিনওয়ারকে গাজায় হত্যা করে 16 অক্টোবর। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বেনিয়ামিন নেতানিয়াহু, তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এবং হামাস নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে 21 নভেম্বর। 27 নভেম্বর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। 2024 সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ছিল প্রায় 46,376 জন। 2025 সালের 30 জানুয়ারি হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ যুদ্ধে নিহত হয়েছেন বলে হামাসের সশস্ত্র শাখা ঘোষণা করে। ফেব্রুয়ারির 8 তারিখে জিম্মি ও বন্দি বিনিময়ের অংশ হিসেবে হামাস 3 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় এবং একই দিনে কিছু ফিলিস্তিনি বন্দি রামাল্লায় মুক্তি পান। 2 তারিখ মিশরের রাফা সীমান্ত ক্রসিংয়ের সামনে ত্রাণবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা যায়।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যে ইসরায়েলি বোমা বর্ষণে 14 মে গাজায় কমপক্ষে 70 জন ফিলিস্তিনি নিহত হন। 31 মে হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মোহাম্মদ সিনওয়ারকে হত্যার ঘোষণা করে ইসরায়েল। গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় 4 জন সাংবাদিক সহ অন্তত 15 জন নিহত হন 25 আগস্ট। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ঘটনাকে দুঃখজনক ভুল বলে দায় এড়ানোর চেষ্টা করেন। কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে একটি ইসরায়েলি বিমান হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয় 9 সেপ্টেম্বর। সেপ্টেম্বর 11 তারিখে নেতানিয়াহু বলেন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। 29 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ভবিষ্যৎ নিয়ে 20 দফা শান্তি প্রস্তাব হামাসকে মেনে নিতে আহ্বান জানান। হামাস ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি জানায় 3 অক্টোবর। জিম্মি মুক্তিতে রাজি হলেও নিরস্ত্রীকরণে নয় এবং আরও আলোচনার ইঙ্গিত দেয় তারা। 4 অক্টোবর ট্রাম্প জানান ইসরায়েল গাজার প্রাথমিক প্রত্যাহারে রাজি, হামাস সম্মতি দিলেই যুদ্ধবিরতি হবে। নেতানিয়াহু বলেন জিম্মি ফেরাতে তারা বড় অর্জনের কাছাকাছি। ইসরায়েলি সেনাবাহিনীর 2 বছর ধরে টানা হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন নারী শিশু সহ 67,000-এরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় 1,70,000 মানুষ। গাজায় হামাসকে সমর্থনের জেরে ইসরায়েল এখন ইরান, সিরিয়া, লেবানন, ইয়েমেন ও কাতারের মতো দেশেও হামলা চালাচ্ছে, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ভেনেজুয়েলার কাছে আন্তর্জাতিক সমুদ্রে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। মার্কিন দাবি মতে মাদক চোরাচালান দমনের জন্য এই নৌবহর মোতায়েন করা হয়েছে। তবে এই বিষয়টি নিয়ে অঞ্চলটিতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি মার্কিন বাহিনী ভেনেজুয়েলার মাদক চোরাচালানকারী সন্দেহে কয়েকটি নৌকায় বোমা হামলা চালায়, এতে বহু মানুষ নিহত হন। যুক্তরাষ্ট্রের অভিযোগ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একটি মাদক ব্যবসায়ী চক্র পরিচালনা করেন। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই 6 অক্টোবর সোমবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হাজার হাজার মানুষ আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভে নামে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা শহরের জাতিসংঘ কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যান। তাদের হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল বিদেশি হস্তক্ষেপ বন্ধ করো এবং আমরা শান্তি চাই। ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক দলের নেতা রোনাল্ড উরবিনা তাদের দেশের সার্বভৌমত্ব অর্থাৎ নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেওয়ার অধিকার রক্ষার দাবি জানান। আমরা তাদের উপর একটুও বিশ্বাস রাখি না, একটুও না। আমাদের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো সাম্রাজ্যবাদের আঘাত প্রতিহত করতে এবং এই যুদ্ধে বিজয়ী হতে জনগণের সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন। মিছিলে অংশগ্রহণকারীরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। তাদের মতে যুক্তরাষ্ট্র মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার সম্পর্ক এখন অত্যন্ত নাজুক এবং আন্তর্জাতিক মহল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। উল্লেখ্য, ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল রিজার্ভ রয়েছে। এর পরিমাণ প্রায় 300 বিলিয়ন ব্যারেল। এটি সৌদি আরব, কানাডা ও ইরানের চেয়েও অনেক বেশি। ভেনেজুয়েলার অর্থনীতি অত্যন্ত তেল নির্ভর। দেশের রপ্তানি আয়ের প্রায় 95% আসে তেল থেকে। ফলে তেলের দাম বা উৎপাদনের যে কোনো পরিবর্তন সরাসরি দেশটির অর্থনীতিতে প্রভাব ফেলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে বড় একটি ধাক্কা দিয়ে ওরেগনের একটি ফেডারেল আদালত পোর্টল্যান্ড শহরে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। এই রায়ের ফলে আপাতত সেখানে কোনো সেনা পাঠাতে পারবে না কেন্দ্রীয় সরকার। তবে সোমবার হোয়াইট হাউস জানিয়েছে তারা আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করবে, যা একটি আইনি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নিয়োগ দেওয়া মার্কিন ডিস্ট্রিক্ট জজ কারিন ইমারগুট তার রায়ে বলেন, পোর্টল্যান্ডে সাম্প্রতিক বিক্ষোভ দমনের জন্য শহরে সেনা পাঠানোর মতো কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয়নি। তিনি স্পষ্ট করে দেন যে শুধু ওরেগন থেকেই নয়, ক্যালিফোর্নিয়া বা টেক্সাসের মতো অন্য রাজ্য থেকেও ন্যাশনাল গার্ডের সদস্যদের পোর্টল্যান্ডে পাঠানো যাবে না। এই রায়কে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ তারা ডেমোক্র্যাট শাসিত শহরগুলোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সেখানে সেনা পাঠাতে আগ্রহী ছিল।
এদিকে আদালতের এই রায়ের পর পোর্টল্যান্ডে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সোমবার শহরের রাস্তায় নেমে কিছু মানুষ প্রতিবাদ করেন। ড্যানিয়েল মিলার নামে 57 বছর বয়সী একজন বিক্ষোভকারী বলেন, রাজ্য এবং স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে গিয়ে অন্য রাজ্য থেকে সেনা এনে একটি শহরে আক্রমণ করা গৃহযুদ্ধের শামিল। আরেকজন প্রতিবাদকারী এবং ওরেগনের বাসিন্দা লরেন ওলসেন বলেন, আমরা এখানে মারামারি করতে আসিনি, আমাদের বন্ধুদের রক্ষা করতে এসেছি। আমরা চাই না কেউ আহত বা গ্রেফতার হোক। আমাদের আর সামরিক বাহিনীর প্রয়োজন নেই। আমাদের উপর ইতিমধ্যেই টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে। স্থানীয় আইসি এজেন্ট বা অন্য যে কোনো ব্যক্তি আমাদের উপর টিয়ার গ্যাস ছড়াচ্ছে। আমি মনে করি না অতিরিক্ত সশস্ত্র বাহিনীর প্রয়োজন, এবং সত্যি বলতে আমরা সবাই বেসামরিক। আমরা এখানে পরিবার হিসেবে থাকি, স্কেটবোর্ডার, কিশোর এবং বয়স্ক মানুষদের নিয়ে। Out here as families, there's like skateboarders and teenagers and older people. এই আইনি লড়াইটি মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ক্ষমতার সীমানা নিয়ে চলা পুরনো বিতর্ককে আবার সামনে নিয়ে এসেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন ডেমোক্র্যাট শাসিত শহরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেনা পাঠাতে চাইলেও স্থানীয় নেতারা এর তীব্র বিরোধিতা করেছেন। ইসরায়েলের নৌ অবরোধ ভাঙতে গাজায় রওনা হওয়া ফ্লোটিলা নৌবহরের প্রধান গ্রেটা থুনবার্গকে কারাগারে নির্যাতন করেছে সেনারা। সম্প্রতি ইসরায়েলের সেনাদের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কয়েকজন অংশগ্রহণকারী। আন্তর্জাতিক সহায়তা বহনকারী গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলা থেকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার পর তাকে নির্যাতন করা হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন বলছে, 4 অক্টোবর 137 জন অধিকার কর্মী ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছান, যার মধ্যে 36 জন তুর্কি নাগরিক। অন্যরা যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিশিয়া, লিবিয়া, জর্ডান সহ বিভিন্ন দেশের নাগরিক বলে নিশ্চিত করেছে তুর্কি কর্তৃপক্ষ। তুর্কি গণমাধ্যম কর্মী ও সুমুদ নৌবহরে অংশগ্রহণকারী এরসিন চ্যালিক স্থানীয় গণমাধ্যমকে জানান, নিজের চোখে তিনি দেখেছেন ইসরায়েলি সেনারা গ্রেটা থুনবার্গকে নির্যাতন করছে। তাকে জমিনের ওপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, এমনকি জোর করে ইসরায়েলি পতাকায় চুমুক খাওয়ানো হয়। ইস্তাম্বুল বিমানবন্দরে একই ধরনের বর্ণনা দেন মালয়েশিয়া থেকে অংশগ্রহণকারী হাজওয়ানি হেলমি এবং মার্কিন অংশগ্রহণকারী উইনফিল্ড বিবার। তারা জানান, থুনবার্গকে ধাক্কা দিয়ে ইসরায়েলি পতাকা হাতে নিয়ে হাঁটতে বাধ্য করা হয়েছিল। এছাড়া আটক অবস্থায় খাবার, বিশুদ্ধ পানি, ঔষধ কিছুই দেয়া হয়নি বলেও অভিযোগ তোলেন হেলমি। তারা আমাদের সব ঔষধ, প্রয়োজনীয় জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিয়েছিল, আর আজ পর্যন্ত আমরা আমাদের কোনো জিনিসপত্রই ফেরত পাইনি, লাগেজ বা অন্যান্য কিছুই না। আমার মনে হয় সারা পৃথিবীর এই ইসরায়েলিদের নিষ্ঠুরতা সম্পর্কে জানা উচিত। তারা খুবই নিষ্ঠুর। এছাড়া অন্যদের বর্ণনায়ও গুরুতর নির্যাতনের কথা উঠে এসেছে। তুর্কি টেলিভিশন উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন, 3 দিন অনাহারে রেখে কুকুরের মতো আচরণ করেছে ইসরায়েলি সেনারা। মানবাধিকার সংগঠন আদালা জানায়, আটক ব্যক্তিরা অভিযোগ করেছেন তাদের হাত বেঁধে ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছিল। ঔষধ দেয়া হয়নি, এমনকি আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগও দেয়া হয়নি তাদের। জেলের শেষ দিনে যখন আমার সঙ্গীরা সকালে প্রথম নামাজ পড়ছিলেন, ইসরায়েলিরা তখন নৃশংসভাবে প্রবেশ করে এবং সেটি থামানোর চেষ্টা করে। আমি চুপ থাকতে পারিনি, তাই আমি তাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ জানাই। কিন্তু ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আদালার সব দাবি পুরোপুরি ভিত্তিহীন। এদিকে গাজামুখী ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলা ও শতাধিক মানুষকে আটক করার ঘটনাটিতে ইসরায়েলের উপর ক্ষুব্ধ অনেক দেশ। প্রায় 40টি নৌকা ও সেসব নৌকায় থাকা 450 জনেরও বেশি কর্মীকে আটক করে ইসরায়েলি সেনারা। সমালোচকেরা বলছেন, এই হামলা প্রমাণ করেছে যে গাজার উপর ইসরায়েলের অবরোধ সম্পূর্ণ বেআইনি। চলমান যুদ্ধে অবরোধের কারণে উপকূলীয় এই অঞ্চলের 23 লাখ মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তাগুলো যেন নদীতে পরিণত হয়েছে, আটকা পড়েছে অগণিত গাড়ি ও মোটরবাইক। স্কুল কলেজ বন্ধ, বিমানবন্দরের ফ্লাইট বাতিল। শক্তিশালী টাইফুন ম্যাটমোর আঘাতে ভিয়েতনামের রাজধানী হ্যানয় কার্যত অচল হয়ে পড়েছে। শহরবাসীকে দিনের শুরু থেকেই হাঁটু সমান পানি মারিয়ে জরুরি প্রয়োজনে বের হতে হচ্ছে, যা গত 1 মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি।
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শক্তিশালী টাইফুন ম্যাটমোর কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর ফলে শহরের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বা অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং বিমানবন্দরের অনেক ফ্লাইট বাতিল বা সময় পরিবর্তন করা হয়েছে। রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় বহু মোটরসাইকেল ও গাড়ি আটকা পড়েছে এবং সাধারণ মানুষকে হাঁটু সমান পানি মারিয়ে চলাচল করতে হচ্ছে। শহরের কেন্দ্রস্থলের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 7 অক্টোবর মঙ্গলবার এই শক্তিশালী টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। গত 1 মাস ধরেই ভিয়েতনামের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি ঝড় আঘাত হেনেছে এবং এই বন্যাটি তার সর্বশেষ ঘটনা। বিশেষ করে শহরের নিচু এলাকাগুলোর পানি নিষ্কাশন ব্যবস্থা অতিরিক্ত বৃষ্টির চাপ সামলাতে না পারায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ভিয়েতনামের একজন দোকান মালিক এবং হ্যানয়ের বাসিন্দা ফোং কোয়াং ডুই দাবি করেন, এভাবে চলতে থাকলে শহর পানির নিচে তলিয়ে যেতে সময় লাগবে না। প্রবল বৃষ্টির পর প্রতিবারই বন্যা হয়, কিন্তু আজকের বৃষ্টি সবচেয়ে তীব্র। এটি আমার দেখা সবচেয়ে বেশি বন্যা। সাধারণত পানি কেবল এই দ্বিতীয় ধাপ পর্যন্ত পৌঁছায়, কিন্তু আজ এটি প্রায় আমার দোকানের ভিতরে ঢুকে পড়েছে। বৃষ্টি ভয়াবহ ছিল, কিন্তু ভাগ্যক্রমে এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। যদি এটি এখনো পর্যন্ত অব্যাহত থাকত, তাহলে এই পুরো এলাকাটি পানির নিচে ডুবে যেত। রাজধানীর নই বাই আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল জুড়ে হ্যানয়ে আরও বৃষ্টি এবং বজ্রসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। তারা নিচু এলাকাগুলোতে নতুন করে বন্যার বিষয়ে সতর্ক করেছে এবং আরও জানিয়েছে 2025 সালের শেষ নাগাদ ভিয়েতনামে আরও একটি ঝড় আঘাত হানতে পারে।